আগের ভিডিওতে আমরা বলেছিলাম কোনগুলো নমিনাল অ্যাকাউন্ট, কোনগুলো পার্সোনাল অ্যাকাউন্ট এবং কোনগুলো রিয়েল অ্যাকাউন্ট। আজকের ভিডিওতে আমরা নেসেসারি ডাবল এন্ট্রি বুককিপিং সিস্টেমের গোল্ডেন রুল সম্পর্কে আলোচনা করব, যেটি সাধারণত আমাদের শেখায় প্রতিষ্ঠানে কোন কোন যে সমস্ত অ্যাকাউন্টস হয় না, স্যালারি অ্যাকাউন্ট, ওয়েজেস অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট, আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট অর লস অন স্টক ডিস্ট্রয়েস, তো বিভিন্ন এই সমস্ত ছোট খুঁটিনাটি মানে এই সমস্ত যে জিনিসগুলি, তো এগুলো কোনগুলো ডেবিট হবে, কোনগুলো ক্রেডিট হবে। আচ্ছা, এটিকে তিনটি পোর্শনে আমি ভাগ করে স্টেপ বাই স্টেপ ভাবে বলবো। সবার প্রথমত বলবো পার্সোনাল অ্যাকাউন্ট। আগের ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আগের ভিডিওটি না দেখলে কিন্তু এই যে ভিডিওটি কোনটি ডেবিট হবে আর কোনগুলি ক্রেডিট হবে, এই যে গোল্ডেন রুলটি, সেটা কিন্তু ক্লিয়ার হওয়া একটুখানি কিন্তু টাফ ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, তো এই ভিডিওটা মূলত তিনটি স্টেপে কমপ্লিট করব। প্রথমত পার্সোনাল অ্যাকাউন্ট সম্পর্কে বলবো, কোনগুলো ডেবিট এন্ড কোনগুলো ক্রেডিট। দেন আমরা বলবো রিয়েল অ্যাকাউন্ট, কোনগুলো ডেবিট কোনগুলো ক্রেডিট। দেন আমরা বলবো নমিনাল অ্যাকাউন্ট, কোনগুলো ডেবিট এবং কোনগুলো ক্রেডিট। তো এই ডেবিট এবং ক্রেডিট কোনগুলো সেই সম্পর্কে অন স্পট উদাহরণ দিয়েও, জার্নাল এন্ট্রিজের উদাহরণ দিয়েও আমরা ব্যাপারটাকে ক্লিয়ার করার যথেষ্ট পরিমাণে চেষ্টা করব। অবশ্যই ফুল কনসেন্ট্রেট ভাবে ভিডিওটি দেখবে। ঠিক আছে, দেখতে থাকো, আশা করি এটা অবশ্যই তোমাদের পক্ষে হেল্পফুল হবে। চলো আরেকবার আমরা বলে দিই পার্সোনাল অ্যাকাউন্ট কোনগুলো স্পেসিফিক্যালি। দেখো, পার্সোনাল অ্যাকাউন্ট হলো সাধারণত কোনো পার্সনস, কোনো আর্টিফিশিয়াল ইনস্টিটিউশনস এন্ড দ্য রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্টস। এর আগের ভিডিওতে ডিটেইলস ভাবে বলা হয়েছে, যেমন রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্টস খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, তো অবশ্যই ভিডিওটা দেখে নিও। পার্সনস এবং আর্টিফিশিয়াল বলতে কি বুঝি আমরা? সাধারণত আমরা গুডস পারচেজ করি এন্ড সেল করি, ঠিক? এখন এই গুডসে এটাকে আমি ক্যাশে করতে পারি, ক্রেডিটেও করতে পারি, পারচেসও করতে পারি, সেলও করতে পারি। ক্যাশে পারচেস বা ক্যাশে সেল করতে পারি, ক্রেডিটে পারচেস বা ক্রেডিটে সেল করতে পারি। যখন আমরা গুডস ক্রেডিটে পারচেস বা সেল করি, তখন আমরা আসলে কোন কোন সাপ্লায়ারের থেকে ব্যক্তিগতভাবে আমরা গুডসটা কিনেছি তাদের নাম অটোমেটিক্যালি চলে আসে। যেমন তাদের নাম হতে পারে সাগ্নিক, তাদের নাম হতে পারে সুমন। সাগ্নিক ও সুমন যদি আমার সাপ্লায়ার হয়, তো এদের থেকে যদি আমি গুডস পারচেস করি ক্রেডিটে, তখন ক্রেডিটে করছি মানে তো আমি ক্যাশের এন্ট্রি এখানে আনতে পারবো না, তখন এদের নাম সরাসরি আনতে হয়। আচ্ছা, এদেরকে ক্রেডিটর বলে, এটা একটু মাথায় রাখবে। যাদের থেকে ধারের মাল কেনা হয় তাদেরকে ক্রেডিটর বলে। আচ্ছা, এটা তো ক্রেডিটে হলো। এবার আসি ক্যাশে। আচ্ছা, ক্যাশের ক্ষেত্রে সাধারণত এই সমস্ত নাম যে নেমগুলোকে আনা হয় না, সাধারণত ক্রেডিটের ক্ষেত্রেই আনা হয়। ঠিক আছে, তো এটা আমরা পারচেসের ব্যাপারে বললাম। আচ্ছা, যদি সেলের ব্যাপারে বলি, সেল, এখানে ক্যাশের কথা আমি বলছি না, কারণ ক্যাশের ক্ষেত্রে পার্সেল আসবে না, এখানে আমরা ক্রেডিটের কথা বলছি। আচ্ছা, আমি গুডসটা পারচেস করার পরে কিছু কিছু কাস্টমারকে আমি ক্রেডিট বা ধারে মাল বিক্রয় করেছি। ধরে নিই সেই সমস্ত ব্যক্তির নাম হলো অন্নপূর্ণা, জয়, গোপাল। তাহলে এগুলো সমস্ত আমার, আমি যাদেরকে ধারে বিক্রয় করি তারা হলো ডেটর, আমার ডেটর, DEBTOR। এটাকে অনেকে ডেটরও বলে, বাট সঠিক প্রনাউন্সিয়েশন হলো ডেটার। তো বেসিক্যালি যখন আমি ক্রেডিটে সেল করে থাকি, তখন সচরাচর আমি তো ক্যাশকে আনতে পারবো না। ক্যাশকে যেহেতু আনতে পারবো না, তো তার জন্য আমি যাদেরকে বিক্রি করেছি সেই সমস্ত নামগুলো আমার ইম্পর্টেন্ট হয়ে আছে। তখন আমার অ্যাকাউন্টের খাতায় সেই সমস্ত নামগুলোকে আসে, এবং আমরা ডেটার অ্যাকাউন্ট খুলে থাকি, মানে যতগুলো নাম আছে ইন্ডিভিজুয়ালি তো একটা অ্যাকাউন্ট খোলা হয়, সমস্ত নামকে যোগ করে আমরা টোটাল ডেটার ভ্যালু হিসাবে করেও কিন্তু আমরা অ্যাকাউন্ট খুলতে পারি।
যাই হোক, আমরা সেই মানে পোর্শনে এখন আসছি না। তো পার্সনস সম্পর্কে কাদের বোঝাতে পারে সেই সম্পর্কে তোমরা বুঝতে পারলে, যে সমস্ত ডেটর আছে এবং যে সমস্ত ক্রেডিটর আছে তারা বেসিক্যালি পার্সনস, এরা কিন্তু অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট। আচ্ছা, আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট বলতে কি বুঝি? আর্টিফিশিয়াল বলতে বুঝি কোনো ইনস্টিটিউশন, যেমন তোমরা যখন অ্যাকাউন্টসের কোনো অঙ্ক করো তোমরা কি লেখো? ইন দা বুকস অফ অমুক কোম্পানি অর প্রাইভেট লিমিটেড অর কর্পোরেশন। তো এই যে একটা মানে সেই তো কোম্পানির কথা তুমি লিখছো, সেটা তো একজন ব্যক্তি নয় বা একটা আর্টিফিশিয়াল পার্সন। তো এই সমস্ত যে সমস্ত প্রতিষ্ঠানগুলিকে আমরা ইন্ডিকেট করি এগুলো অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট। এবং আরেকটা আছে হলো, সেটা হলো রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। এটা জানা অত্যন্ত প্রয়োজন এবং এর সম্পর্কে ডিটেলটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম। এখন শুধুমাত্র একটা উদাহরণ দেওয়ার মধ্যে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, একটা উদাহরণ ভালো করে বুঝে নাও। ধরো মনে করো আমার কাছে আছে স্যালারি, ঠিক আছে, আর একটা আছে আউটস্ট্যান্ডিং স্যালারি। আউটস্ট্যান্ডিং স্যালারি মানে আমার এমপ্লয়িকে যদি আমি কোনো মাসের স্যালারি সেই ডিউরিং দ্য অ্যাকাউন্টিং পিরিয়ডে পেমেন্ট না করে থাকি তখন আমার একটা লায়াবিলিটি হয়ে যায়, তখন আমরা সেটাকে লিখি, আউটস্ট্যান্ডিং স্যালারি। আবার কখনো কোনো ক্ষেত্রে ধরে নাও রেন্ট, ঠিক আছে, রেন্ট যেই মাসে দেওয়ার কথা আমরা তার আগের মাসেই দিয়ে দিতে পারি, তো ওটাকে আমরা বলি অ্যাডভান্স রেন্ট। অথবা স্যালারির ক্ষেত্রেও এরকম অনেক সময় হতে পারে যে আমার স্যালারি যেই মাসে দেওয়ার কথা আমি তার আগের আগে আগে অনেক দিন আগেই আমি সেই স্যালারিটাকে পেমেন্ট করে দিয়েছি, তো ওটাকে তখন বলবো অ্যাডভান্স স্যালারি বা প্রিপেইড স্যালারি। তো যাই হোক, আমরা এখন স্যালারি এবং আউটস্ট্যান্ডিং স্যালারি নিয়ে আলোচনা করব, দুটোর মধ্যে ডিফারেন্স জানবো এবং দুটোর মধ্যে কোনটা কোন অ্যাকাউন্ট সেই সম্পর্কে জানবো। এর আগের ভিডিওতে আমরা জেনেছি কোনো যত এক্সপেন্সেস আছে বিজনেসের সমস্ত কিছু হলো নমিনাল অ্যাকাউন্ট। আচ্ছা, স্যালারি হলো তাহলে নমিনাল অ্যাকাউন্ট। তাহলে প্রশ্নটা হলো আউটস্ট্যান্ডিং যে স্যালারি এটা কি তাহলে একটা এক্সপেন্সেস না? হ্যাঁ, আমি মানছি যে আউটস্ট্যান্ডিং স্যালারি তো আমি এখনো দিইনি, কিন্তু আলটিমেটলি কিছুদিন পরে তো আমাকে গিয়ে দিতেই হবে। তাহলে আমি সেটাকে এক্সপেন্সেস হিসাবে কেন দেখাবো না, বা নমিনাল অ্যাকাউন্ট হিসাবে কেন দেখাবো না? বা এটা কি এরকম হবে যে আগামী 2 মাস পরে যদি আমি স্যালারিটা দিয়ে দিই তখন কি আমি সেটাকে এক্সপেন্স বা নমিনাল অ্যাকাউন্ট হিসেবে দেখাবো? না, ব্যাপারটা কিন্তু ঠিক এরকম না। খুব ভালো করে লক্ষ্য করে জিনিসটা দেখো। আমি যদি কোনো আমার এমপ্লয়কে ধরে নিই, আমার এমপ্লয় এর আমি ডিসেম্বর অ্যান্ড নভেম্বর মাসে আমি স্যালারি পেমেন্ট করিনি, এটা আমার আউটস্ট্যান্ডিং আছে। তবে সেই ক্ষেত্রে আমাকে বছরের শেষে গিয়ে আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার যে এই এমপ্লয় আছে এই এমপ্লয়ের 2 মাসের স্যালারি ডিউ আছে। তখন আমার কাছে যদি 1000টা এমপ্লয় হয় তবে সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে 1000টা এমপ্লয়ের মধ্যে এই নামের যে এমপ্লয় আছে তার কাছে আমার 2 মাসের জন্য স্যালারি আমার লায়াবিলিটি আছে, আউটস্ট্যান্ডিং আছে। ওকে, তো সেই কারণে দেখো এই যে আউটস্ট্যান্ডিং স্যালারি সে কিন্তু ব্যক্তি এ কে রিপ্রেজেন্ট করছে, তার জন্য আউটস্ট্যান্ডিং স্যালারি যেহেতু কোনো পার্সনকে রিপ্রেজেন্ট করছে তো তার জন্য এটা হয়ে যাবে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, এইটি হয়ে যাবে। আচ্ছা, এটা হয়ে গেল আউটস্ট্যান্ডিং স্যালারি, ঠিক আছে। তো এছাড়াও তার মানে এটাকে আমরা আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বলতে পারি, যে কোনো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, যে কোনো অ্যাডভান্স এক্সপেন্সেস। হ্যাঁ, আবার ইনকামের ক্ষেত্রে যে কোনো অ্যাক্রুড ইনকাম মানে হলো যে ইনকামটা আমরা পাবো কিন্তু পাইনি, ডিউ আছে। অ্যাক্রুড ইনকাম বা কোনো ইনকাম এমন আছে যেটা আমি অ্যাডভান্সে পেয়ে গেছি, যেমন আমি কোথাও ইনভেস্টমেন্ট করেছিলাম, তো সেই ইনভেস্টমেন্টের থেকে আমাকে তো ইন্টারেস্ট আসার কথা, এখন ওই ইন্টারেস্টটা যে সময় আসার কথা তার আগেই চলে এসেছে, সেটাকে আমরা কি বলবো? অ্যাডভান্স ইন্টারেস্ট আর কি, যেটা আমি আগে থেকেই পেয়ে গেলাম। তো এই সমস্ত যে অ্যাকাউন্টস, ঠিক আছে, যেগুলো কোনো ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে তাকে আমরা বলবো রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। আবার ধরো আমি কারো থেকে লোন নিয়েছি, ঠিক আছে, সেই লোনটাও রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। এবং তোমরা একটা জিনিস শুনলে অবাক হয়ে যাবে, সাধারণত যে বিজনেসের যে ওনার, সেই ওনার কিন্তু বিজনেসে ক্যাপিটাল প্রদান করে থাকে ক্যাশ বা ব্যাংকের মাধ্যমে। আচ্ছা, সেই ক্যাপিটালের জন্য কিন্তু বিজনেস তার ওনারের কাছে দায়বদ্ধ থাকে, ঠিক আছে, ইয়েস। তো
তো সেই কারণে ক্যাপিটাল যেটা আছে না, ক্যাপিটাল রিপ্রেজেন্ট করে যে আমি অ্যাজ আ বিজনেস আমার ওনারের কাছে আমি এতটা অ্যামাউন্ট দায়বদ্ধ। তো ক্যাপিটাল আমার ওনারকে ডাইরেক্টলি রিপ্রেজেন্ট করে, তার জন্য ক্যাপিটালও হলো একটি রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। এখন আমরা দেখব কোন এই পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে কোনগুলো ডেবিট হয় এবং ক্রেডিট হয়। ঠিক আছে, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, যে সমস্ত রিসিভার, ঠিক আছে, যে সমস্ত অ্যাকাউন্টগুলি পার্সোনাল অ্যাকাউন্টগুলির মধ্যে যে সমস্ত অ্যাকাউন্টগুলি রিসিভার বা গেইনারকে রিপ্রেজেন্ট করে সেগুলো হলো ডেবিট। রিসিভার বা গেইনার। আচ্ছা আচ্ছা, পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে যে সমস্ত অ্যাকাউন্টগুলি গিভার বা স্যাক্রিফাইসার, আই এম স্যাক্রিফাইসিং বা স্যাক্রিফাইসারকে রিপ্রেজেন্ট করে সেগুলো হলো ক্রেডিট হয়ে থাকে সচরাচর। গিভার বা স্যাক্রিফাইসার। ওকে, দেন দেখো এখানে একটা, দুটো, তিনটে, এই তিনটে এক্সাম্পল দিলে তোমরা সম্পূর্ণ ক্লিয়ারলি ভাবে বুঝে যাবে। চলো এই জার্নাল এন্ট্রিজ গুলো দেখা যাক। দেখো প্রথম উদাহরণটাই তোমরা দেখতে পাচ্ছ, মিস্টার দাস স্টার্টেড ভেঞ্চার উইথ ক্যাপিটাল বাই ক্যাশ 20K। মানে মিস্টার দাস হলো একজন ওনার, সে তার বিজনেস 20,000 টাকা দিয়ে ক্যাপিটালের 20,000 টাকার ক্যাপিটাল সে তার বিজনেসে ইন্ট্রোডিউস করলো অ্যাজ আ স্টার্টিং টাইম। ওকে, তো এইটার জার্নাল এন্ট্রিজ কি হবে, কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে সেটা জানলে জার্নাল এন্ট্রিজ করা একদমই ইজি হয়ে যাবে। চলো দেখা যাক। আচ্ছা আচ্ছা, ক্যাপিটাল কি? ক্যাপিটাল আমি এর আগেই বললাম, ক্যাপিটাল ধরে একটা পার্সোনাল অ্যাকাউন্ট আমি বললাম। আচ্ছা আচ্ছা, আমি বলেছি কোনটা রিসিভার বা গেইনার, কোনটা গিভার বা স্যাক্রিফাইসার। ওকে, তো প্রথমে তোমাদের দেখতে হবে এখানে তোমরা কটা অ্যাকাউন্ট পাচ্ছ। আচ্ছা, মিস্টার দাস স্টার্টেড ভেঞ্চার উইথ ক্যাপিটাল বাই ক্যাশ 20K। তো বেসিক্যালি এখানে তুমি ক্যাপিটাল পাচ্ছ আর একটা হলো ক্যাশ পাচ্ছ। ওকে, আচ্ছা আমরা ক্যাপিটালকে নিয়ে আলোচনা করি। আচ্ছা, এবার আমাকে দেখতে হবে ক্যাপিটাল রিসিভার না ক্যাপিটাল হলো গিভার, বলো। আচ্ছা, তোমাকে কিন্তু ওনারের রেসপেক্টিভ হলে চলবে না, তোমাকে বিজনেসের রেসপেক্টিভ হতে হবে। বিজনেস আর ওনার সম্পূর্ণ আলাদা, দুটো বিষয়কে যদি গুলিয়ে ফেলো তাহলে আলটিমেটলি জার্নাল এন্ট্রিজ হবে না। কিন্তু তুমি বিজনেস আর ওনার সম্পূর্ণভাবে আলাদা, বিজনেস হিসেবে বলো। বিজনেসের কি হচ্ছে, বিজনেস কি রিসিভ করছে না বিজনেস স্যাক্রিফাইস করছে? ক্যাপিটালের কথা বলছি, বিজনেস ক্যাপিটাল পাচ্ছে, তার মানে এই ক্যাপিটাল আমার রিসিভারকে রিপ্রেজেন্ট করছে। তাহলে অবভিয়াসলি আমি ক্যাপিটাল ডেবিট বলতে পারি। আচ্ছা, ক্যাপিটাল ডেবিট, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 20K, 20,000 ক্যাশ করে রইলো, টু ক্যাশ অ্যাকাউন্ট 20,000। এখন প্রশ্ন হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট তাহলে কি স্যাক্রিফাইস হলো? হ্যাঁ, ক্যাশটা কার স্যাক্রিফাইস হলো, আমার যে ওনারটা আছেন ওনারের পকেট থেকে তো 20,000 টাকা বেরিয়ে গেল, তার জন্য ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হলো 20,000 টাকা। ক্রেডিট সাধারণত তার মানে গিভারকে রিপ্রেজেন্ট করছে এখানে, যে ওনার আছেন তার ওনারের থেকে ওনার গিফট করলেন 20,000 টাকা। এইটা এক নম্বরটা হলো। পরের উদাহরণে যাও, যেটা 2 নম্বর। পারচেজ গুডস ক্রেডিট ফ্রম বাসু অ্যান্ড কোম্পানি 8,000 টাকা। গুডস ক্রেডিটে বাসু অ্যান্ড কোম্পানি বলে একটা আর্টিফিশিয়াল একটা বুকস আছে, মানে আর্টিফিশিয়াল কোন একটা পারচেজ গুডস ক্রেডিট ফ্রম বাসু অ্যান্ড কোম্পানি। আচ্ছা, ভালো কথা। তো সবার প্রথমে কাজ হলো আমাদের দুটো অ্যাকাউন্ট ডেবিট, তো একটা তো ডেবিট হবে একটা তো ক্রেডিট হবে। আমাদের প্রথমে দুটো পার্টিকুলারকে চুজ করতে হবে প্রথমে, ঠিক আছে? চলো চুজ করা যাক। পারচেজ গুডস ক্রেডিট ফ্রম বাসু অ্যান্ড কোম্পানি। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখো একটা তো অ্যাকাউন্ট হবে পারচেজ। আচ্ছা, আর একটা কি অ্যাকাউন্ট দেখো, এবার গুড পারচেজ করেছি, ঠিক। আচ্ছা, পারচেজ কাকে রিপ্রেজেন্ট করে বলতে পারবে? পারচেজ রিপ্রেজেন্ট করছে এই, মানে এই যে স্টেটমেন্ট এটা অনুযায়ী পারচেজ রিপ্রেজেন্ট করছে গুডস কে বা স্টক কে। আচ্ছা আচ্ছা, তাহলে পারচেজ কথাটার যেই একটা প্রভাব শেষ হয়ে গেল।
গুডসও শেষ হয়ে গেল। এবার বলছে ক্রেডিট ফ্রম বাসু অ্যান্ড কোম্পানি। তার মানে আরেকটা অ্যাকাউন্ট আমরা কি পাবো বলো? গুড পারচেস করেছি, ঠিক আছে, একটা তো হয় ক্যাশে পারচেস আর একটা তো হয় ক্রেডিটে পারচেস। যদি ক্রেডিটে পারচেস করি তবে সেক্ষেত্রে আমাকে নেম, পার্টিকুলার একটা নেম আছে যার থেকে আমি কিনেছি, সেই নেমটাকে আমাকে জার্নাল এন্ট্রিতে আনতে হবে। এখানে ক্যাশের কোনো গুরুত্ব নেই। এখানে 8,000 টাকা অ্যামাউন্টের চিহ্ন যদি দেওয়াও থাকে তাহলেও কিন্তু এটা সে ক্যাশে কেনেনি, তার জন্য ক্যাশের ধারণা মাথা থেকে দূর করে দেওয়া এই অঙ্কটা থেকে। এটা ক্যাশে কেনেনি, ক্যাশে যদি কিনতো তাহলে কিন্তু ওখানে বলা থাকতো। তাহলে আলটিমেটলি আমাকে নেমকে ফলো করতে হবে। আমি কার থেকে কিনেছি, যখন আমি ক্রেডিটে কিনবো, ঠিক আছে, আমি কিনেছিল বাসু অ্যান্ড কোম্পানি থেকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পারচেজ একটা অ্যাকাউন্ট পেলাম, আর একটা হলাম বাসু অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট। আচ্ছা, স্টেপ নাম্বার 1 হয়ে গেল। স্টেপ নাম্বার 2 আমাদের দেখতে হবে এই দুটোর মধ্যে কোনটা পার্সোনাল অ্যাকাউন্ট বলো। এই দুটোর মধ্যে পার্সোনাল অ্যাকাউন্ট অবভিয়াসলি যেটা নেমকে রিপ্রেজেন্ট করবে, তার মানে বাসু অ্যান্ড জি কোম্পানি, এটা কি বলবো, এটা হলো আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। এবার আমি দেখবো আমার যেই পার্সোনাল অ্যাকাউন্ট সেটা রিসিভার না সেটা গিভার বলো, সেটা রিসিভার না সেটা গিভার। দেখো, তো এই দেখো গুডস এন্ড স্টক যেটা বলেছি না, বাসু এন্ড কোম্পানি রিসিভ করছে না ও গিভার, তুমি বলো। বাসু এন্ড কোম্পানি কিন্তু অ্যাকচুয়ালি গিভার, কারণ সে কিন্তু স্যাক্রিফাইস করছে। আমি ধরো বাসু এন্ড কোম্পানি, তুমি ধরো আমার কাস্টমার, রাইট? এখন আমি যদি তোমাকে গুড সেল করে দিই with no cash, just credit, without right now any cash transaction is happened. In other time it I will my customer will pay me, but right now I don't have cash, right? But so it means that I am sacrificing right now as I am Basu and Company. So actually Basu and Company is giver here or sacrifice here. So giver and sacrifice হলে obviously সেটা credit হবে। চলো, তো সেক্ষেত্রে আমরা জার্নাল এন্ট্রিজ ইজিলি পেয়ে গেলাম। তাহলে আমরা ক্রেডিটে লিখতে পারবো। তাহলে আমরা ক্রেডিটে লিখে দিই টু বাসু এন্ড কোম্পানি, কত টাকা, 8,000 টাকা। কি এটা এ হলো অ্যাকচুয়ালি ক্রেডিটর, ব্র্যাকেটে ক্রেডিটর বলে লিখে দেবে। ওকে, আরেকটা এখন পারচেজ, তো অবভিয়াসলি পারচেজ এখন আমি ডেবিট করে দিই। আচ্ছা, পারচেজ অ্যাকাউন্ট কেন ডেবিট হলো, এটা যেমন তুমি বাসম্যান কোম্পানির অ্যাঙ্গেলে করলে, এটাকে কিন্তু পারচেজের অ্যাঙ্গেলে করা যায়। কিন্তু পারচেজ আমাদের কি অ্যাকাউন্ট বলেছিলাম, পারচেজ কি আমাদের ইনকাম না এক্সপেন্সেস বলো? পারচেজ করার মাধ্যমে টাকা চলে যায় না টাকা আসে? পারচেজ করার মাধ্যমে, ঠিক আছে, টাকা কিন্তু চলে যায়। তাহলে পারচেজ হলো একটা এক্সপেন্সেস, তাহলে পারচেজ হলো একটা নমিনাল অ্যাকাউন্ট। এখন আমরা যখন নমিনাল অ্যাকাউন্ট করব, ঠিক আছে, তখন আমরা কি করতাম, নমিনাল অ্যাকাউন্ট করলে তখন বলতাম যে বাসম্যান কোম্পানির অ্যাকাউন্টের দিকে তাকানোর দরকার নেই, আমার যে নমিনাল অ্যাকাউন্টটা আছে সেইটা ডেবিট হবে না ক্রেডিট হবে সেইভাবে কিন্তু এই জার্নাল এন্ট্রিটা করা যেত। যে এখন যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট করছি তার জন্য আমাদের our primary focus was on Basu and Company but not in the purchase account, right? আরেকটা 3 নম্বরের ম্যাথটা প্রবলেমটা সলভ করি আমরা। কি বলেছে দেখো ভালো করে, sold goods to Robindra Bipani for 9k or 9,000। আচ্ছা, sold goods to Robindra Bipani for 9,000। সো স্টেপ নাম্বার 1 কি বলেছে, আমাদের দুটো অ্যাকাউন্ট সম্পর্কে জানতে হবে, একটা তো ডেবিট হবে একটা তো ক্রেডিট হবে, তো দুটো অ্যাকাউন্ট সম্পর্কে আমাদের লিখতে হবে, ঠিক আছে। চলো লেখা যাক। সোল্ড গুডস, তার মানে সেল করেছি, সেল কাকে রিপ্রেজেন্ট করছে, গুডস বা স্টককে, ওকে। সোল গুডস টু রবীন্দ্র বিপানি ফর 9k। এখানে একটা জিনিস লক্ষ্য করার দেখো, ঠিক আছে, সোল গুডস টু রবীন্দ্র বিপানি ফর 9k, ঠিক আছে। এখন প্রশ্নটা হচ্ছে, এটা তো হতে পারে ক্যাশ সেলস আর একটা তো হতে পারে ক্রেডিট সেলস, ঠিক। আচ্ছা, আমি একটা ক্লু বলছি, এই ক্লুটা কিন্তু মনে রাখবে। যদি কোনো সেল ক্যাশে সেল হয়ে থাকে তবে তুমি যাকে সেল করছো সেই কাস্টমারের নাম উল্লেখ করে দেবে না। যদি কাস্টমারের নাম উল্লেখ করে দিয়েছে তার মানে ওটা তোমাকে ভাবতে হবে ওটা হলো ক্রেডিট সেল। ওকে, তাহলে আমাদের এখানে কি
আমাদের এখানে তো কাস্টমারের নাম উল্লেখ করে দিয়েছে, তার মানে এটা ক্যাশ সেল নয়, এটা কি, এটা হলো ক্রেডিট সেল, রাইট? ক্রেডিট সেল। আচ্ছা, ক্রেডিট সেল যদি হয় তবে সেক্ষেত্রে আমি কি বলেছি, ক্যাশের তো কোনো গুরুত্ব নেই, একটা অ্যাকাউন্ট আমরা পেয়ে গেছি অলরেডি, সেল অ্যাকাউন্ট, ঠিক আছে? তাহলে আরেকটা অ্যাকাউন্ট কি আসবে, যেটা নেম, সেই নেমটা আসবে, যেই কাস্টমারকে বিক্রি করি সেই কাস্টমারটা আসবে, সেই কাস্টমারের নামটা আসবে। তো কাস্টমার হলো রবীন্দ্র, রবীন্দ্র ইজ মাই কাস্টমার, সো রবীন্দ্র অ্যাকাউন্ট। তাহলে রবীন্দ্র বিপণী অ্যাকাউন্ট পেয়ে গেলাম, বিপণী অ্যাকাউন্ট, ওকে। এখন এই দুটো অ্যাকাউন্টের মধ্যে আমাদের দেখতে হবে কোনটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। আচ্ছা, এই দুটো অ্যাকাউন্টের মধ্যে নেম রিপ্রেজেন্ট করছে এটাকে, সো রবীন্দ্র ইজ আ পার্সোনাল অ্যাকাউন্ট। এখন আমাদের দেখতে হবে রবীন্দ্র রিসিভার না রবীন্দ্র গিভার, বলো রবীন্দ্র রিসিভার না রবীন্দ্র গিভার? রবীন্দ্র কি, রবীন্দ্র তো আমার কাস্টমার, ঠিক আছে? ধরো তুমি হলো রবীন্দ্র আর আমি হলো তোমার সাপ্লায়ার, মানে আমি হলো বিজনেস, ঠিক আছে? আমি বিজনেস, আমি আমার সাপ্লায়ারের থেকে মাল পারচেজ করেছি, এখন আমার কাছে এই যে ধরো এই পেনটা আমার কাছে আছে, এখন এই পেনটা তুমি সেটাকে পারচেজ করলে অন ক্রেডিট, তাহলে এই ক্ষেত্রে গেইনার কে হলো? তুমি গেইনার হলে, তাই না? তার মানে তুমি কে, তুমি হলো রবিন অ্যান্ড বিপণী কোম্পানি, তো তুমি গেইনার হলে, তুমি গেইনার বা রিসিভার হলে, তাই না? আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী যে রিসিভার বা যে গেইনার সে ডেবিট হয়ে থাকে। তো আমরা পেয়ে গেছি জার্নাল এন্ট্রিজ, চলো লেখা যাক। রবীন্দ্র, বিপণীটা লিখলাম না, বি বলে লিখলাম, অ্যাকাউন্ট ডেবিট ৯,০০০ টাকা টু সেল অ্যাকাউন্ট ৯,০০০ টাকা, ওকে। এবার আমরা দেখব রিয়েল অ্যাকাউন্ট কোনগুলো, রিয়েল অ্যাকাউন্ট কোনগুলো তার সম্পর্কে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। আগের ভিডিওতে ডিটেলস দেওয়া আছে, তবে এখন তো ডিটেলস দেওয়া সম্ভব নয়, তো একটা ওভারভিউ দেওয়ার মাধ্যমে আমরা চলে যাবো কোনগুলো ডেবিট কোনগুলো ক্রেডিট, এবং দু একটি জার্নাল এন্ট্রি বোঝার মাধ্যমে আমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করব। ফার্মে যে সমস্ত ট্যানজিবল অ্যাসেটস আছে এবং ইনট্যানজিবল অ্যাসেটস গুলো আছে সেগুলি হলো সাধারণত রিয়েল অ্যাকাউন্ট। ট্যানজিবল অ্যাসেটস যেমন ল্যান্ড, ইকুইপমেন্ট, বিল্ডিং, ওকে, এগুলো যেগুলোকে ট্যানজিবল মানে যেগুলোকে স্পর্শ করা যায় বা টাচ করা যায়, এবং ইনট্যানজিবল অ্যাসেটস মানে যেগুলোকে টাচ করা যায় না বাট স্টিল তারা অ্যাসেটস, যেমন গুডউইল, প্যাটেন্টস, এগুলো, ওকে। চলো আমরা দেখি তো কোনগুলো ডেবিট হবে এবং কোনগুলো ক্রেডিট হবে। দেখো এখানে লেখা আছে হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোস আউট ক্রেডিট, মানে যেটা আসবে সেটা সেটা তো ডেবিট হবে, মানে রিয়েল অ্যাকাউন্টগুলির মধ্যে যেগুলো বিজনেসের মধ্যে আসবে সেগুলো ডেবিট হবে, আর রিয়েল অ্যাকাউন্টের মধ্যে যেগুলো বিজনেস থেকে চলে যাবে, দেখো হোয়াট গোজ আউট, সো ইট উইল বি দ্য ক্রেডিট, ওকে। লেটস সি উইথ এক্সাম্পলস, ওকে। আচ্ছা, তার আগে আমি একটা কনসেপ্ট বলে দিচ্ছি। যে কোনো একটা ধরো ফিক্সড অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস মানে এফ এ এরকম ভাবে ধরো লিখছি আমরা। ফিক্সড অ্যাসেট পারচেজ হতে পারে, সেল হতে পারে, বাট এটার মধ্যে কিন্তু ক্যাশে হতে পারে, ক্যাশ। ফিক্সড অ্যাসেটস, এখন তো একটা জিনিস বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? এখন দেখো ফিক্সড অ্যাসেটস পারচেজ ও সেল যেটা আছে না, এখন ফিক্সড অ্যাসেট পারচেজ সেল মানে এরকম ভাবে পারচেজ করছে বা এরকম ভাবে সেল করছে। তো ধরো প্রতিষ্ঠানটি হলো ধরো কোনো জামা কাপড় বিক্রির প্রতিষ্ঠান, আচ্ছা জামা কাপড় বিক্রির প্রতিষ্ঠান ফার্নিচার কিনবে আবার সেল করে দেবে, কিসের জন্য? রেভিনিউ আর্ন করার জন্য না, সে রেভিনিউ আর্ন করার জন্য পারচেজ এবং সেল করে তার যে গুডস যেগুলো, বাট ফার্নিচার ফার্নিচার বলে নয়, যে কোনো ফিক্সড অ্যাসেটস তো তার গুডস নয়, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি পারচেজ আর সেলের হওয়ার অর্থ এটাই যে ফিক্সড অ্যাসেট সাধারণত প্রতিষ্ঠানে আনা হয় যে লং টার্ম দিন ধরে তার থেকে বেনিফিটস নেওয়ার জন্য, তার যে বিজনেসের অপারেশন সেটা বুস্ট হয়ে যায় ফিক্সড অ্যাসেট যদি ইনকর্পোরেটেড করা হয় কোনো একটা প্রতিষ্ঠানে। তাহলে প্রশ্নটা হচ্ছে আমি সেল কেন করব? ঠিক আছে, দেখো সেল কেন করব, ফার্নিচার, ফার্নিচারের কথা বলছি আমি, ধরো ফার্নিচার वगैरह যেগুলো আমি পারচেজ ধরো করেছি স্টার্টিং at a starting point of the business, but after the 10 years the I mean the value, the total value of the furniture half depreciated,
মানে ফার্নিচার যদি আমি 10 লক্ষ টাকা দিয়ে কিনি, 10 বছর পরে সেটার মানে নষ্ট তো অবশ্যই হবে, নষ্ট যদি হয় তো সেটার দাম উঠলো 5 লাখ টাকা। ঠিক আছে, তখন আমি মনে করছি এখন দিন পরিবর্তন হয়েছে, তো সেক্ষেত্রে আমাকে নতুন ফার্নিচার অবশ্যই বিজনেসে ইনকর্পোরেট করার দরকার। তখন আমি পুরনো ফার্নিচার বিক্রি করে যেটুকু আমি অ্যামাউন্ট পেলাম সেটাই আমার লাভ হবে, সেটা আমি হয়তো নতুন ফার্নিচার কেনার ক্ষেত্রে আমি সেটাকে ট্রান্সফার করে দেবো। ঠিক আছে, তো এটাই ছিল আর কি কনসেপ্ট অফ ফার্নিচার, why it is actually purchased and after a time it is sold। তো এইটা ক্লিয়ার হয়ে গেল যে ফিক্সড অ্যাসেট কেনার আমি পারচেজ করছি, সেল করছি, অবশ্যই কিন্তু কখনোই আমার মধ্যে যে ব্যাপার করার একটা টেন্ডেন্সি তার জন্য নয়। আমি ব্যাপারটা করছি জামা কাপড়ের বিজনেস, তো সেই জামা কাপড়ের বিজনেসে আমি আমার ব্যাপার, আমি আমার বিজনেস করবো, বাট আমি কেন ফিক্সড অ্যাসেট কিনে বিক্রি করতে যাবো? আচ্ছা, পারচেজ যেটা আছে সেটা একটা ক্যাশে করা যায়, একটা ক্রেডিটে করা যায়। সেল যেটা আছে অবভিয়াসলি এটা ক্যাশে করা যাবে এবং ক্রেডিটে করা যাবে। ওকে, আচ্ছা দেখো প্রথম উদাহরণের দিকে লক্ষ্য করো। পারচেজ ল্যান্ড উইথ 10 লক্ষ টাকা। পারচেজ ল্যান্ড উইথ 10 লক্ষ টাকা মানে এটা ক্যাশ ট্রানজাকশন, এটা হলো ক্যাশ ট্রানজাকশন। তাহলে প্রথম স্টেপ হলো দুটো অ্যাকাউন্টকে খুঁজে বের করা। আমাদের দুটো অ্যাকাউন্টকে এখানে, তোমরা তো বলবে এর আগের ভিডিওতে দেখালাম পারচেজ করেছি মানে পারচেজ অ্যাকাউন্ট, আর আরেকটা অবভিয়াসলি ক্যাশে পারচেজ করেছি যেজন্য ক্যাশ অ্যাকাউন্ট। কিন্তু বাবা এই এখানে কিন্তু পারচেজ হবে না। পারচেজ কাকে রিলেট করেছিল তখন? গুডস বা স্টককে। আমি এর জন্য এটা লিখেছিলাম তখন, গুডস বা স্টককে রিলেট করলে সেটাই পারচেজ অ্যাকাউন্ট খোলা হবে। আদারওয়াইজ আমি কোনো ফিক্সড অ্যাসেট কিনছি, আমি পারচেজ অ্যাকাউন্ট কি করতে খুলতে যাবো? কখনোই খোলা যাবে না ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে পারচেজ অ্যাকাউন্ট। আমরা ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট খুলবো। এখানে তো আমাদের ল্যান্ড, তার জন্য ল্যান্ড অ্যাকাউন্ট। ওকে, এখন সিম্পলি করে দাও, হোয়াট কামস ইন সেটা ডেবিট, হোয়াট গোজ আউট সেটা ক্রেডিট। হোয়াট কামস ইন পারচেজ আ ল্যান্ড, সো বিজনেস থেকে ভালো করে লক্ষ্য করো, ল্যান্ড এসছে আর ল্যান্ড আসার জন্য ক্যাশ চলে গেছে। তো সিমিলারলি এটার যে জার্নাল এন্ট্রি সেটা হবে কি, ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট 10 লাখ টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 10 লাখ। বোঝা গেল? চলো চলে আসি 2 নম্বর, সেল ফার্নিচার অন ক্রেডিট 15 লাখ। সবার প্রথমে তো দেখবো যে এটা ক্যাশে না ক্রেডিট। এখানে উল্লেখ করে দিয়েছে ক্রেডিটে। ঠিক আছে, দুটো প্রথমে কাজ হলো দুটো অ্যাকাউন্ট করব। একটা জিনিস মাথায় রাখবে, যখন ক্রেডিটে সেল করছে বা পারচেজ করছে তখন কখনো ক্যাশ অ্যাকাউন্ট আমরা আনবই না, ক্যাশ অ্যাকাউন্টের অপশন সেখানেই বন্ধ। তো এখানে আমরা বুঝতে পারলাম সেল করছে, তো সেল মানে কি সেল লিখবো? কখনো না। সেল যদি গুডস সেল করে তবে সেটা সেল অ্যাকাউন্ট হবে। ফার্নিচার সেল করলে কেন সেটা আমাদের সেল অ্যাকাউন্ট হতে হবে। ফার্নিচার অ্যাকাউন্ট আনলাম, ফার্নিচার অ্যাকাউন্ট। আচ্ছা, আর কি আছে দেখো। এখন হ্যাঁ, এটা হলো সবার থেকে বড় একটা ভাইটাল একটা বোঝার জিনিস, যে এটা ক্রেডিটে যখন সেল করেছে, ক্যাশ তো আমি আনতে পারবো না, তাহলে আলটিমেটলি আমি কি আনবো? এখন এর আগের যখন আমি পার্সোনাল অ্যাকাউন্ট ব্যাখ্যা করলাম তখন বললাম আমি যখন সেল করছি সেই কাস্টমারকে আমি বিক্রি করছি, কাস্টমারকেই তো আমি বিক্রি করছি, তাই তো? আচ্ছা, আমার কাস্টমার আমার কে? আমার কাস্টমার আমার ডেটর। তখন আমরা ডেটর আনছি, ডেটরই তো এনেছিলাম এর আগে যখন পৌঁছালে। বাট অবভিয়াসলি ডেটর তো আমার গুডসকে রিপ্রেজেন্ট করে। আমি গুডস এর ক্ষেত্রে যেটা করতে পারি, ফিক্সড অ্যাসেট পারচেজ আর সেলের ক্ষেত্রে সেটা করতে পারি না, আমি ডেটর কি করে আনবো? তাহলে ডেটরও আসবে না। তাহলে কি আসবে? এটা আসবে হলো ডেটর ফর ফার্নিচার অ্যাকাউন্ট, ডেটর ফর ফার্নিচার অ্যাকাউন্ট। সিমিলারলি হোয়াট কামস ইন ডেবিট, হোয়াট গোজ আউট ক্রেডিট, কামস ইন কি হয়েছে বলো? সেল ফার্নিচার। তো মানে ফার্নিচারটা সেল করেছি, তার মানে আমার যে বিজনেস সেই বিজনেসের থেকে ফার্নিচারটা চলে গেছে। তার মানে কি, হোয়াট গোজ আউট, ফার্নিচার গোজ আউট। তাহলে ফার্নিচার হলো আমাদের ক্রেডিট হয়ে গেল টু ফার্নিচার।
কত অ্যামাউন্ট, কত 15 লক্ষ টাকা। হোয়াট কামস ইন, হোয়াট কামস ইন। আচ্ছা, ফার্নিচার আমি যাকে সেল করেছি সে হলো ডেটর ফর ফার্নিচার, একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে রিপ্রেজেন্ট করছে। আমার থেকে ফার্নিচারটা চলে গেল, আমি হলো ধরো এবার আমি এদিকে ঘুরে গেলাম, তার মানে আমি হলো ডেটর ফর ফার্নিচার, তার মানে ও হলো বিজনেস, ও বিজনেস থেকে ফার্নিচার সেল করে দিল, আর আমি হলো ডেটর ফর ফার্নিচার, আমার কাছে কিন্তু ফার্নিচারটা চলে আসছে। তাহলে দেখো মিলে যাচ্ছে, হোয়াট কামস ইন, আমি হলো ডেটর ফর ফার্নিচার, আমার কাছে ফার্নিচারটা আসছে, তার মানে আমি অ্যাজ এ ডেটর ফর ফার্নিচার আমি হলো ডেবিট, রাইট। চলো, ডেটর ফর ফার্নিচার ডেবিট। ডেবিট কত, অ্যামাউন্ট কত, 15 লাখ। তো পারচেজ ইকুইপমেন্ট অন ক্রেডিট, এটা ছিল সেল, এটা হলো পারচেজ। তো দুটো অ্যাকাউন্ট আসবে, ফার্স্টে হলো দুটো অ্যাকাউন্ট আসবে। তো পারচেজ ইকুইপমেন্ট, অবভিয়াসলি পারচেজ আমরা করতে পারবো না, তো ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট অন ক্রেডিট। হ্যাঁ, তা অন ক্রেডিট বলতে কি, ক্যাশ তো হবে না। এর আগের ভিডিওতে কি বললাম, যখন আমি ক্রেডিটে গুডস পারচেজ করি তখন আমার কি আছে, ব্যক্তির নামটা আছে, যেটাকে আমরা ক্রেডিটর বলে থাকি, আমার সাপ্লায়ার ও হলো আমার ক্রেডিটর। ক্রেডিটর মানে কি, আমি তার কাছে দায়বদ্ধ, তাকে আমার পেমেন্ট করার কথা, সে হলো আমার ক্রেডিটর। তাহলে এখানে কি ক্রেডিটর আসবে বলো, এখানেও ক্রেডিটর আসবে না, কারণ এটা তো গুডস নয়, এটা তো ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট ইজ আ ফিক্সড অ্যাসেটস। তো এখানে ক্রেডিটর আসবে না, তো আলটিমেটলি সেই ব্যক্তিটা তো, তা ব্যক্তিটা তো আসবে, সেই ব্যক্তিকে আমরা বলবো ক্রেডিটর ফর ইকুইপমেন্ট অ্যাকাউন্ট। মানে যেই ফিক্সড অ্যাসেটসটা আছে সেটাকে তোমাকে লিখতে হবে ক্রেডিটর ফর অমুক ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট। তার মানে এই একটা অ্যাকাউন্ট আসছে, ক্যাশ ক্রেডিটর কোনটাই আসছে না, আসছে হলো ক্রেডিটর ফর ইকুইপমেন্ট অ্যাকাউন্ট। এই ক্রেডিটর কথাটা সবসময় পারচেজকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, আর সেল যেটা আছে না, সেল কথাটা সবসময় ডেটরকে রিপ্রেজেন্ট করবে, এই একটা মাথায় রেখো, খুব খুব কিন্তু প্রয়োজনীয় হবে। পারচেজ আর ক্রেডিটর সিমিলারলি মিল খায়। আচ্ছা, হোয়াট কামস ইন, পারচেজ ইকুইপমেন্ট, সো ইকুইপমেন্ট বিজনেসে এসছে, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। ₹5 লাখ। হোয়াট গোজ আউট, আমি যার থেকে পারচেজ করেছি সে হলো কে, সে হলো ক্রেডিটর ফর ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, সে এটা কিন্তু একটা ব্যক্তিকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আলটিমেটলি আমি যখন তার থেকে পারচেজ করছি, আমার বিজনেসে আসছে, তাহলে আলটিমেটলি তার তার যে স্টোর, তার থেকে কি হচ্ছে, তার স্টোর থেকে ইকুইপমেন্টে চলে যাচ্ছে। হোয়াট গোজ আউট, ইকুইপমেন্ট গোজ আউট ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল ক্রেডিটর ফর ইকুইপমেন্ট, এই ব্যক্তির কাছ থেকে তার স্টোর থেকে ইকুইপমেন্ট চলে যাচ্ছে, গোজ আউট। তো গোজ আউট যেটা হয়েছে ক্রেডিট, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটর ফর ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট 5 লাখ। আচ্ছা, এবার আমরা দেখব কোন অ্যাকাউন্ট গুলো নমিনাল অ্যাকাউন্ট, এবং ডেবিট এবং ক্রেডিটের রুলস গুলো আমরা ভালো করে বুঝে নেব। দেখো, এখন আমরা দেখতে পারবো কোনগুলি নমিনাল অ্যাকাউন্ট এবং সেইগুলি ডেবিট বা ক্রেডিট হওয়ার রুলস কি আছে সেই সম্পর্কে দেখব। এবং এখানে 9টা জার্নাল এন্ট্রিসের জন্য এখানে পার্টিকুলারস লেখানো হয়েছে, প্রবলেম লেখানো হয়েছে, তো এগুলোকে আমরা সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করব। এই 9টা পার্টিকুলার জানা অবশ্যই প্রয়োজন তোমাদের, তো অবশ্যই এই টোটাল ভিডিওর এই পার্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই নমিনাল অ্যাকাউন্টের, হ্যাঁ নমিনাল অ্যাকাউন্টের মধ্যে অনেক রকম জিনিস হয়, ঠিক আছে। তো এই 9টা জিনিস ক্লিয়ার করলে মোটামুটি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং অন্যান্য যে সমস্ত অ্যাডজাস্টমেন্ট থাকুক না কেন সমস্ত সবকিছুই মোটামুটি এই 9টা এন্ট্রির সঙ্গে রিলেটেডই হয়ে থাকে। তো চলো দেখা যাক। তো সাধারণত নমিনাল অ্যাকাউন্ট সম্পর্কে আমি কি বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে, যে কোনো এক্সপেন্সেস, প্রতিষ্ঠানের যে কোনো লসেস, যে কোনো ইনকাম এন্ড যে কোনো গেইনস কোম্পানির হলো নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। চলো, ডেবিট কোনগুলো হবে, যে সমস্ত এক্সপেন্সেস এবং লসেস গুলো হবে সেগুলো হলো ডেবিট ব্যালেন্স, এবং যে সমস্ত ইনকাম এন্ড যে সমস্ত গেইনস গুলো আছে সেগুলো হবে ক্রেডিট ব্যালেন্স। তো চলো এন্ট্রিতে আমরা চলে যাই, এন্ট্রি আমরা সলভ করতে থাকি। চলো, সোল্ড, 1 নম্বর দেখো কি আছে, সোল্ড গুডস ফর
ক্যাশ 10,000। তো ফার্স্ট যে স্টেপ সেই স্টেপটা কি? ফার্স্ট যে স্টেপ সেটা হলো তোমার দুটো অ্যাকাউন্টকে প্রথমে আইডেন্টিফিকেশন করতে হবে। তো সোল্ড গুডস ফর ক্যাশ মানে সেল একটা অ্যাকাউন্ট আর একটা কি অ্যাকাউন্ট, ক্যাশ একটা অ্যাকাউন্ট। চলো লিখে ফেলি। এক নম্বর সেল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট। তো আমাদের দেখতে হবে এই দুটোর মধ্যে সেকেন্ড স্টেপ কি, এই দুটোর মধ্যে দেখতে হবে কোনটা নমিনাল অ্যাকাউন্ট, এই দুটোর মধ্যে কোনটা নমিনাল অ্যাকাউন্ট। এই দুটোর মধ্যে দেখো সেল, সেল মানে কি বলো? সেল মানে কি এক্সপেন্সেস না ইনকাম? আমি ধরো সেল করছি, রাইট? সো সেল করে আমি কি পাবো? সেল করে আমি রেভিনিউ পাবো। রেভিনিউ, রেভিনিউ মানে ইনকাম। তো সেল হলো আমার একটা ইনকাম। এখানে কি লেখা আছে? ইনকাম এন্ড গেইনস হলো ক্রেডিট হবে, রাইট? তাহলে ক্রেডিটের কপি দিই সেলকে, টু সেল 10,000। তাহলে পড়ে থাকলো ক্যাশ, তাহলে ক্যাশ ডেবিট হবে। ক্যাশ ডেবিট হলো কেন জানো? কারণ আমার এটা বিজনেস, বিজনেস আমি সেল করছি, সেল করার পরিবর্তে ক্যাশ আসে, ক্যাশ যেহেতু আসলো তার জন্য ক্যাশ ডেবিট হলো। ওকে, নো প্রবলেম। চলো নেক্সট 2 নম্বরে চলে যাই। 2 নম্বর আছে পারচেজ গুডস ফর 12,000। সবার প্রথম স্টেপ কি? দুটো অ্যাকাউন্টকে চিহ্নিতকরণ করা। সো পারচেজ গুডস মানে গুডস পারচেজ করলে সেটা পারচেজ অ্যাকাউন্ট আসবে। পারচেজ অ্যাকাউন্ট, গুডস, পারচেজ গুডস ফর 12,000। তার মানে এখানে দেখো ব্যাপারটা বোঝো। এর আগের পোর্শনে আমি বললাম যদি এখানে কোনো নাম উল্লেখ করে দিত তবে সেই ক্ষেত্রে আমি অটোমেটিকলি আমাকে আমাকে অ্যাজিউম করে নিতে হতো যে এটা ক্রেডিট পারচেজ অর ক্রেডিট সেল। বাট এখানে কিন্তু কোনো রকম নাম উল্লেখ করে দেয়নি। যদি নাম উল্লেখ না করে দেয় কার থেকে কিনছি বা কাকে সেল করছি, তো সেটা আমরা ক্যাশ হিসাবে, নরমাল ক্যাশ হিসাবে মনে করব। সো এটা ক্যাশ ট্রানজাকশন, রাইট? সো পারচেজ অ্যাকাউন্ট আর একটা হলো ক্যাশ অ্যাকাউন্ট। ওকে, তো চলে আসো এই দুটোর মধ্যে। সেকেন্ড স্টেপ হলো এই দুটোর মধ্যে কোনটা নমিনাল অ্যাকাউন্ট, রাইট? এই দুটোর মধ্যে নমিনাল অ্যাকাউন্ট মানে কি? এই যে পারচেজ, তাহলে পারচেজ কি ইনকাম নাকি এক্সপেন্সেস বলো? এটা একটা প্রোডাক্ট, ঠিক আছে? আই এম পারচেজিং দিস প্রোডাক্ট ফ্রম মাই সাপ্লায়ার, রাইট? সো পারচেজ করার ফলে ক্যাশ চলে যাবে। আমি পারচেজ করলাম, ফলে আমাকে এই যে ক্যাশ, ক্যাশটা আমাকে দিতে হচ্ছে। তাহলে এটা ইনকাম না এক্সপেন্সেস? ক্যাশ চলে যেখানে, যেখানেই ক্যাশ মানে যেই যেই সোর্সের মাধ্যমে ক্যাশ চলে যাচ্ছে সেটা হলো একটা এক্সপেন্সেস। তো পারচেজ হলো একটা এক্সপেন্সেস। তাহলে এক্সপেন্সেস হলে কি হবে? দেখো এক্সপেন্সেস হলে সেটা ডেবিট হবে। ওকে, তো ডেবিটে আমরা বসে দিই। চলো, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। তাহলে বেচারা বেচারা করে হলো ক্যাশ, তাহলে ক্যাশ ক্রেডিট করে দিলাম। দেখো এবার ক্যাশ ক্রেডিট কেন হলো? এই যে আমি বলেছিলাম এই গুডসটা আমি পারচেজ করেছি। সো গুডস যদি আমি পারচেজ করি তাহলে ক্যাশ চলে যাচ্ছে, বিজনেসের থেকে ক্যাশ চলে যাচ্ছে। চলে যাওয়া মানে অবভিয়াসলি সেটা ক্রেডিটের সঙ্গে মিল খায়। হ্যাঁ, তো টু ক্যাশ অ্যাকাউন্ট। ওকে, চলো এবার 3 নম্বরে চলে আসি। কি বলেছে 3 নম্বরটা? পারচেজ গুডস অন ক্রেডিট। এখানে তো উল্লেখ করে দিয়েছে ক্রেডিট, তো সেক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। চলো দেখা যাক। সো পারচেজ গুডস অন ক্রেডিট, তো দুটো অ্যাকাউন্ট আমরা খুঁজবো। আমাদের ফার্স্ট স্টেপ এটা। তো পারচেজ ইজ অ্যাকাউন্ট, purchase is a one account, okay, and second account is second account। এখানে আমরা কি করেছিলাম? এখানে আমরা ক্যাশ এনেছিলাম, এখানে তো আমরা ক্যাশ আনতে পারবো না। যদি ক্রেডিটে পারচেজ করে, তার মানে ক্রেডিটে যদি পারচেজ করে তার মানে আমি যার থেকে পারচেজ করছি তার নাম লিখতে হবে, এবং তার নামটা এখানে দেয়নি, দিয়েছে? দেয়নি। তো সে পারচেজ যার থেকে আমি করেছি সে তার নাম কি দিয়েছে? দেয়নি। তো আমরা অবশ্যই জানি আমরা যার থেকে পারচেজ করি ক্রেডিটে সে আমাদের ক্রেডিটর হয়, কারণ আমরা তার কাছে ঋণী। আলটিমেটলি একটা টাইমে গিয়ে আমাকে সেই টাকাটা পেমেন্ট করে দিতে হবে, তো সে আমার ক্রেডিটর। তো এবং আমি বলেওছি পারচেজ অলওয়েজ ক্রেডিটরকে রিপ্রেজেন্ট করে এবং সেল অলওয়েজ ডেটারকে রিপ্রেজেন্ট করে। ওকে, তো পারচেজ ইজ এ অ্যাকাউন্ট এন্ড অ্যানাদার অ্যাকাউন্ট ইজ কি? ক্রেডিটর। ওকে, তো এই দুটোর মধ্যে আমাদের এখন সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হলো আমাদের কোনটা নমিনাল অ্যাকাউন্ট দেখতে হবে। পারচেজ হলো নমিনাল অ্যাকাউন্ট। আচ্ছা, নমিনাল অ্যাকাউন্ট ফর পারচেজ কি বললাম? পারচেজ বলেছিলাম কি? পারচেজ মানে এক্সপেন্সেস বলেছিলাম, তাই তো? এক্সপেন্সেস হলে কি হবে? ডেবিট হবে। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটর অ্যাকাউন্ট। অ্যাকচুয়ালি যদি হিসাব করে দেখো, আমি যার থেকে কিনেছি সে ক্রেডিটর,
তাই তো? আমি তার থেকে যদি গুডস কিনি তাহলে স্যাক্রিফাইস কে করলো, বা গুডটা গিভার কে, ক্রেডিটর। তো যেহেতু ও স্যাক্রিফাইস করলো তার জন্য কিন্তু ও ক্রেডিট হয়ে গেল অটোমেটিক্যালি। ঠিক আছে, এটা তো আমরা আমরা যখন পার্সোনাল অ্যাকাউন্টে বলেছিলাম মনে আছে, যে যে স্যাক্রিফাইস করবে বা যে গিভার করবে সে ক্রেডিট হবে, এবং যে রিসিভার হবে বা যে গেইন করবে সে ডেবিট হবে। তাহলে এই যে ব্যক্তি ক্রেডিটর, সেই ক্রেডিটর তার গুডস তার যে কাস্টমার আছে তাকে দিয়ে দিল যে নিয়ে যাও। তার মানে সে স্যাক্রিফাইস করলো যার জন্য কিন্তু সে ক্রেডিট হয়েছে, সে কিন্তু গিভার তার জন্য কিন্তু সে ক্রেডিট হয়েছে। 3 নম্বর যেই আমরা যে এন্ট্রিটা দেখতে পাচ্ছি, তাহলে এখানে দুটো অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশন হচ্ছে, একটা তো নমিনাল অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশন হচ্ছে, আর একটা কোন অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশন হচ্ছে, আর একটা পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশন হচ্ছে। দেখো ভালো করে লক্ষ্য করো, আর একটা পার্সোনাল অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশন হচ্ছে, কারণ এই যে পারচেজটা, এই পারচেজটা নমিনাল অ্যাকাউন্ট, আর এই যে ক্রেডিটর, ক্রেডিটর বলতে একজন ব্যক্তিকে বোঝায়। তো ব্যক্তি যেহেতু বোঝায় তার জন্য এটাকে পার্সোনাল অ্যাকাউন্ট। 5 নম্বরটা দেখো কি বলেছে, পেইড রেন্ট ফর অফিস, রাইট? সো ফার্স্ট স্টেপ কি, দুটো অ্যাকাউন্ট খোঁজা, paid rent for office. So one is the rent account and another is the paid rent for office. এগুলো সাধারণত না ক্যাশে পেমেন্ট করে দেওয়া হয়, ঠিক আছে? তো তার কারণে ভাবো না যে ক্রেডিট হবে এগুলো, কারণ মানে এই যে এক্সপেন্সেস, তো এটা একটা, হ্যাঁ এবার অবভিয়াসলি তোমাকে যদি বলে দেয় কারোর নাম, ঠিক আছে, তবে সেই ক্ষেত্রে অবভিয়াসলি ক্রেডিট মনে করো। বাট এগুলো যেহেতু রেন্ট, স্যালারি, ওয়েজেস, ঠিক আছে, এগুলো যেহেতু মানে একটা শর্ট টাইম পিরিয়ড, সেই অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যেই কনজাম্পশন হয়ে যায়, তার ভ্যালুটা একদম জিরো হয়ে যায়। তো সেই কারণে আর কি এগুলো ক্যাশেই করা হয়, এগুলো ক্যাশ মানে ক্যাশ বা ব্যাংকে করা হয়, মানে কোনো ধার বাকি এই সমস্ত কোনো ব্যাপার এখানে আসে না, ঠিক আছে? তো রেন্ট, আর একটা কি পাচ্ছি, ক্যাশ অ্যাকাউন্ট। পেইড কথাটার মানে কি জানো? পেইড মানে পেমেন্ট করে দিলাম, পেমেন্ট করে দিলাম মানেই ক্যাশ। পেইড সবসময় ক্যাশকে রিপ্রেজেন্ট করে, ওকে, ক্যাশ। তাহলে ক্যাশ, তাহলে আমাদের আমাদের দেখতে হবে সেকেন্ড স্টেপ হলো কোনটা নমিনাল অ্যাকাউন্ট। রেন্ট হলো আমাদের নমিনাল অ্যাকাউন্ট, কেন? কারণ রেন্ট কি, রেন্ট অবশ্যই একটা এক্সপেন্সিভ এক্সপেন্স, তো না তাকে তো রেন্ট পেমেন্ট করতে হবে, রেন্ট এক্সপেন্সেস, তাহলে এক্সপেন্সেস হলো ডেবিট হবে। তাহলে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। আচ্ছা, রেন্টকে পেমেন্ট করতে হচ্ছে বলে কিন্তু ক্যাশ চলে যাচ্ছে প্রতিষ্ঠান থেকে, তার জন্য কিন্তু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে, ওকে। আচ্ছা, চলে আসি 6 নম্বরে, এটা 5 নম্বরে, 6 নম্বরে চলে আসি। দেখো, ইন্টারেস্ট রিসিভড অন 5% ইনভেস্টমেন্ট অ্যামাউন্টিং 6500, রাইট? সো ইন্টারেস্ট রিসিভ, সো প্রথমে স্টেপ কি, দুটো অ্যাকাউন্টকে রিপ্রেজেন্ট করে। দেখো, ইন্টারেস্ট রিসিভড অন 5% ইনভেস্টমেন্ট অ্যামাউন্টিং 6500, তাই তো? তো সেই ক্ষেত্রে এখানে 5% ইনভেস্টমেন্ট লিখলেও কিন্তু এখানে ইনভেস্টমেন্ট কিন্তু একটা অ্যাকাউন্ট হিসেবে আসবে না, কারণ আমি তো ইন্টারেস্ট পেয়েছি, তাই না? তো ইন্টারেস্ট হলো আমাদের একটা অ্যাকাউন্ট, ঠিক আছে, আর একটা হলো ক্যাশ অ্যাকাউন্ট। আচ্ছা, ইন্টারেস্টটাকে আমরা অবভিয়াসলি দেখবো। এখন ইন্টারেস্টটা কি বলো? এখানে লেখা আছে যে ইন্টারেস্ট রিসিভ, ইন্টারেস্ট কি পেইড বলেছে না? এখন যদি ইন্টারেস্ট আমি রিসিভ যখন আমি করেছি তখন সেটা হচ্ছে আমার ইনকাম, বুঝতে হবে ব্যাপারটা, ঠিক আছে, বা ইনকাম বা গেইন, ঠিক আছে। এবার ইন্টারেস্ট যখন আমি পেইড করব, এরকম তো হতেই পারে যে আমি লোন নিয়েছি, যে আমি ধরো লোন নিয়েছি, তো লোন যদি নিয়ে আমাকে তো ইন্টারেস্ট পেইড করতে হবে, তখন ইন্টারেস্টটা কি হবে জানো? তখন ইন্টারেস্ট আমার এক্সপেন্সেস হয়ে যাবে। আর এখানে আমি কোথাও একটা ইনভেস্টমেন্ট করেছিলাম, তার জন্য আমি ইন্টারেস্ট পাচ্ছি, তো সেই কারণে অবভিয়াসলি এটা ইনকাম আমাদের, ঠিক আছে। তো যেটা আমাদের ইনকাম সেটা তো অবশ্যই ক্রেডিট হয়। তাহলে চলো ক্রেডিটে লিখে দিই টু ইন্টারেস্ট। এখানে যদি মন চায় তাহলে রিসিপ্ট লিখতে পারো, ঠিক আছে। তাহলে পরে রইলো ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ। এবার ইন্টারেস্ট তো আমি পেয়েছি, বিজনেসে আমি ইন্টারেস্ট পেয়েছি, তার ইন্টারেস্টের রূপে আমার কাছে কি এসেছে? ক্যাশই তো এসেছে, তো তার কারণে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হলো এখানে। আচ্ছা, চলে আসো 7 নম্বরে। 7 নম্বরটা কিন্তু খুব ভাইটাল, ভালো করে দেখো। ডেপ্রিসিয়েশন চার্জড অন ফার্নিচার 200। তো প্রশ্নটা হচ্ছে যে আমি এর আগে আমি কোনো একটা ভিডিওতে একটা বলেছিলাম যে ফার্নিচার আলটিমেট ফিক্সড অ্যাসেটের সাধারণত যে ভ্যালুটা আছে, আমি যে ভ্যালুতে কিনছি, আলটিমেটলি কিছু বছর পরে গিয়ে সে তার ভ্যালু কমে যাবে, ঠিক আছে। এবার যতটা কমলো সেটাকে আমরা বলি ডেপ্রিসিয়েশন বা অপচয়, ঠিক আছে। সো ডেপ্রিসিয়েশন বা অপচয় তোমার কি মনে হয়, একটা ইনকাম না এক্সপেন্সেস? এটা লস, এটা কোনো ইনকামও না, ওকে, কোনো লসও না, এটা হলো একটা এক্সপেন্সেস, তাকে এক্সপেন্সেস হিসেবে একটা দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, যেটা এক্সপেন্সেস সেটা তো ডেবিট হবে। তাহলে
এটা তাহলে এখানে আচ্ছা ডেবিট তো আমি বুঝতে পারলাম, তাহলে প্রথমে দুটো অ্যাকাউন্ট আমরা আইডেন্টিফাই করে নিই। তো প্রথমে তো আমরা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, ওকে, এন্ড আরেকটা কি অ্যাকাউন্ট পাবো বলো? একটা ডেপ্রিসিয়েশন চার্জ অন ফার্নিচার 200। এখন একটা জিনিস ভালো করে মাথায় রাখো, ভালো করে মাথায় রাখবে, ডেপ্রিসিয়েশন বললে ডেপ্রিসিয়েশনের সঙ্গে আলটিমেটলি ক্যাশ ট্রানজাকশন কোনোদিনও হয় না। দেখো ডেপ্রিসিয়েশন চার্জ অন ফার্নিচার 200, ঠিক আছে, তো এইটার ফলে কোনো প্রকার ক্যাশ ট্রানজাকশন হয় না, ঠিক আছে। ডেপ্রিসিয়েশনের সঙ্গে সাধারণত দুটো অ্যাকাউন্টের রিলেশন, একটা তো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট আর একটা হলো ফিক্সড অ্যাসেট অ্যাকাউন্ট, ওকে। সো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট আমাদের ফিক্সড অ্যাসেট, এখানে কি আছে ফার্নিচার আছে, সো চলে আসি ফার্নিচার অ্যাকাউন্টে, ফার্নিচার অ্যাকাউন্ট, তাই তো। কারণ ডেপ্রিসিয়েশন ইজ আমি কি বললাম এক্সপেন্সেস হলো তো ডেবিট হয়, মানে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট পড়ে রইল ফার্নিচার টু ফার্নিচার অ্যাকাউন্ট। তুমি আমাকে বলো যে ফার্নিচার আমার কাছে 10,000 টাকা ছিল, রাইট? এখান থেকে যদি আমি মাইনাস 2,000 টাকা করি, এটা হলো ফার্স্ট স্টেজ, ওকে, এটা 8,000 টাকা, এটা হলো কারেন্ট স্টেজ অফ দ্য ফার্নিচার, তাই তো। প্রথমে ফার্স্ট স্টেজে 10,000 টাকা ছিল, কারেন্ট স্টেজে এখন পড়ে রইল 8,000 টাকা, তার মানে 2,000 টাকা কি আলটিমেটলি ডেপ্রিসিয়েশন হয়েছে। এই 2,000 টাকাটা গোটা ফার্নিচারের ভ্যালু থেকে লেস যাচ্ছে না, গোটা ফার্নিচারের ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশনটা লেস যাচ্ছে, ঠিক আছে। এখন যেটা লেস যায়, ফার্নিচার কি, ফার্নিচার একটা ফিক্সড অ্যাসেটস বা ফার্নিচার একটা অ্যাসেটস। এখন অ্যাসেটস এর থেকে ভালো করে কথা শুনুন, অ্যাসেটস এর থেকে যদি কিছু লেস যায় তখন অ্যাসেটস ক্রেডিট হয়ে যায়, যদি অ্যাসেটসে যদি কিছু অ্যাড হয় তখন অ্যাসেটস এর অ্যাকাউন্টটা ডেবিট হয়ে যায়। এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে ফার্নিচার ছিল 10,000 টাকা, হয়ে গেল 8,000 টাকা, তার মানে 2,000 টাকা লেস হয়েছে। যেহেতু লেস হয়েছে, লেস হলে সেই অ্যাকাউন্টটাকে আমাদের ক্রেডিট করতে হয়, তো তার জন্য কিন্তু ফার্নিচার অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করে দিয়েছি। 7 নম্বর হলো, এখন আমরা 8 নম্বরের কথা বলবো, চলো 8 নম্বরে আসা যাক। কি বলছে, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট। আচ্ছা, প্রথম স্টেজ কি, দুটো অ্যাকাউন্টকে খুঁজে নেওয়া, দুটো অ্যাকাউন্ট এখানে কে, প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট, ঠিক আছে। এখানে দুটো অ্যাকাউন্ট হলো প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, আর একটা হলো ফিক্সড অ্যাসেটস। প্রফিটটা কি বলো, প্রফিটটা ইনকাম নাকি গেইন নাকি এক্সপেন্ডিচার নাকি লস? প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেটটা বিক্রয় করেছি, সেল এই তো সেল মানে বিক্রয় করেছি, বিক্রয় করে প্রফিট হয়েছে, তো সেটা কি ইনকাম বা সেটা গেইন? অ্যাকচুয়ালি সেটা গেইন হলো নিয়ম কি দেখো, যদি গেইন হয় তবে সেক্ষেত্রে ক্রেডিট করতে হবে, তো সেক্ষেত্রে টু ক্রেডিট টু প্রফিট ডট 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 ডট, তাহলে পড়ে হলো ফিক্সড অ্যাসেটস, তাহলে ফিক্সড অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট। দেখো সমস্ত কিন্তু এই সবকিছু কিন্তু এই ফর্মুলার মধ্যেই হচ্ছে, তার জন্য এই ফর্মুলাটাকে ভালো করে লক্ষ্য করবে। এগুলো হ্যাঁ, এগুলো ডবল এন্ট্রি বুক কিপিং সিস্টেমের, এটা হলো মাদার বোর্ড, এগুলো ছাড়া অ্যাকাউন্টস হবে না। হ্যাঁ, এইগুলো ছাড়া অ্যাকাউন্ট, এগুলো জার্নাল এন্ট্রি সাধারণত বলা হচ্ছে মাদার অফ ফার্ম। জার্নাল এন্ট্রি যদি ভুল হয়ে যায় তাহলে সমস্ত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো এই স্টেপস গুলো অত্যন্ত ভাইটাল জিনিস, ঠিক আছে, ভালো করে ফোকাস করবে। হ্যাঁ, আসি 9 নম্বরে। 9 নম্বরে কি বলেছে, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, রাইট। তো এই ক্ষেত্রে দুটো অ্যাকাউন্ট পাবো, দেখো একটা তো হলো লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস আর একটা হলো ফিক্সড অ্যাসেটস। লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট মানে কি, এখানে কথার মাধ্যমে জুড়ে আছে লস, এবং লস মানে হলো লস, ফিক্সড অ্যাসেট কি যে সেল করেছি, তো এই দেখো সেল করার ফলে প্রফিট তো হয়নি বরং লস হয়ে গেছে। হ্যাঁ, তাহলে লস হলে কি হবে, লস হলে সেটা ডেবিট হবে, তাহলে লস ডট 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 এর লিখে নেবে ডেবিট, রাইট। তো পরে হলো কি ফিক্সড অ্যাসেটস, এই যে ফিক্সড অ্যাসেটস, দেখো ফিক্সড অ্যাসেট এখন ক্রেডিট। আজকে এই পর্যন্তই, এবং এরকমই ভিডিও পেতে, এরকমই কনসেপ্টুয়াল যদি এক্সপ্লেনেশন পেতে হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। এবং এরপরে আমরা আসবো বিভিন্ন জার্নাল এন্ট্রিজ নিয়ে আসবো, সমস্ত ধরনের অ্যাগ্রিগেট করে জার্নাল এন্ট্রিজ নিয়ে আসবো, যেগুলো তোমাদের
অ্যাকাউন্টসের স্টাডিকে বুস্ট করতে চলেছে। তোমরা অবশ্যই এই মানে ব্যাখ্যাগুলোকে দেখবে, ঠিক আছে? এবং আমার ভিডিওর মানে যে কোয়ালিটি সেটা অত্যন্ত ভালো না হলেও আমি এইটুকু চেষ্টা করছি যে যেন ভেঙে ভেঙে ব্যাখ্যা করে, ঠিক আছে, কনসেপ্টগুলো যেন তোমাদেরকে এক্সপ্রেস করা যায়, তো সেগুলোকে বোঝার চেষ্টা করো। এরকম এক্সপ্লেনেশন, ঠিক আছে, তোমাদের জানা অত্যন্ত প্রয়োজন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও যদি পছন্দ হয়, এবং যদি তোমার কোনো বন্ধু থাকে কমার্সের তো অবশ্যই তাকে শেয়ার করে